স্যারের মাইক্রোফোনটা মিউট আছে, মিউট। সরি স্যার। আচ্ছা, আমরা আলোচনা করব যে জীববিজ্ঞান শব্দটি এসেছে বায়োস এবং লগোস এই দুইটি শব্দ থেকে। এই বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যেই শাখায় জীবন সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োলজি। আমরা মানব জীবনে বায়োলজি বা জীববিজ্ঞানের কি কি গুরুত্ব আছে সে বিষয়ে জানবো। আমি আমাদের নোটে এখানে আরো বিস্তারিত তথ্য দিয়েছি, এটা আপনারা জাস্ট দেখলেই পারবেন, আমরা ব্যাখ্যায় যাব না। তো জীববিজ্ঞান হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে জীবন্ত প্রাণী এবং জীবন প্রক্রিয়া নিয়ে গবেষণা করে। একটি আণবিক অণু থেকে স্তর, অর্থাৎ যেখানে আমরা জানি যে আমাদের জীবনের মানে আদিম যে প্রক্রিয়া সেটা আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের এই জীবনের উৎপত্তি। তো সেই আদিম অবস্থা থেকে আণবিক যে আণবিক স্তরে ছিলাম সেখান থেকে আজকের এই জীবদেহ, একটা বড় একটা জীবদেহ তৈরি হয়েছে। সেই জীবদেহ কোন প্রক্রিয়ায় কিভাবে তৈরি হয়, এবং শুধু মানুষ না অন্যান্য জীবগুলো যেভাবে তৈরি হয় এবং তাদের শারীরবৃত্তীয় যে কার্যকলাপ সহ যাবতীয় জিনিস বিজ্ঞানের যেই শাখায় কি করা হয়, আলোচনা করা হয়। অর্থাৎ জীবনের প্রত্যেকটি দিক বিজ্ঞানের যেই শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞান। আহ, জীববিজ্ঞানের গুরুত্ব আমাদের জীবনে বা মানব জীবনে জীববিজ্ঞানের কি গুরুত্ব আছে আমরা সে বিষয়ে জানব। জীববিজ্ঞানের প্রধানত গুরুত্ব হচ্ছে প্রথমত মানব স্বাস্থ্য এবং ঔষধ বিষয়ে। আমরা যদি জীববিজ্ঞান জানি তাহলে জীববিজ্ঞানে আমাদের এই শরীরের প্রয়োজনীয় আহ অর্থাৎ আমরা যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হই শরীরের গঠন প্রক্রিয়া কেমন, এবং যদি রোগাক্রান্ত হই কিভাবে আক্রান্ত হই সেই বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রোগাক্রান্ত হলে তার চিকিৎসা এবং তার ঔষধ, রোগ নিরাময়ের বিভিন্ন পদ্ধতি, এগুলো নিয়ে জীববিজ্ঞানে আলোচনা করা হয়। এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, বিশেষ করে ফসলের কোনো রোগবালাই, তারপরে কীটপতঙ্গের আক্রমণ নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে জীববিজ্ঞানে আলোচনা করা হয়। এছাড়া পরিবেশের সংরক্ষণ, আমাদের বায়োলজিক্যাল ব্যালেন্স বা যেটাকে ইকুইব্যালেন্স বলা হয়, ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতন্ত্রের যে ভারসাম্য, তারপর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের কি ধরনের পরিবর্তন হয় তার সমাধান কি সে বিষয়ে আমাদের জীববিজ্ঞান সহায়তা করে। এছাড়া পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে জীববিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের আজকে আমরা বিভিন্ন ধরনের এটাকে কি বলে, যেমন ফসল আমরা পাই, যেমন আমাদের যে হাইব্রিড যে ফসলগুলো আমরা পাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এছাড়া বিভিন্ন ধরনের বায়োটেকনোলজি এবং ন্যানো টেকনোলজিতে আমাদের জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এছাড়া জীবনের উৎস এবং বিবর্তন, আমাদের এটা একটা বিতর্কিত বিষয় যদিও, আমাদের এই জীবনের উৎপত্তি এবং তার বিবর্তনের যে ধারা, অর্থাৎ আহ, আমাদের এই আরো হাজার হাজার বছর আগে আমাদের প্রজাতি কেমন ছিল এবং সেটা কিভাবে বিবর্তিত হয়েছে এবং বিবর্তনের পর কি রূপ ধারণ করেছে,
এই সকলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্যার আমি একটু একটা মিনিট একটু সময় নিচ্ছি। জি জি। বিবর্তনবাদ নিয়ে প্রচুর মতভেদ থাকলেও অ্যাকচুয়ালি জীববিজ্ঞানে কিছু কাজ এখানে থেকেই যায়, যার কারণে এই পয়েন্টটা আনতে হয়। কারণ আহ, বিবর্তন আমাদের চোখের সামনে আপনারা দেখতে পান। সেটা হচ্ছে যে আমরা বা একটা সময় দেখা গেছে যে একটা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, ঠিক আছে, আর এখন একটা পেঁয়াজ, এমনও পেঁয়াজ আছে যার ওজন প্রায় 1 কেজি। অর্থাৎ পেঁয়াজের যে বিবর্তন, ছোট থেকে বড় হয়ে গেছে। একসময় ছিল ডাইনোসর, ঠিক আছে, এখন ডাইনোসরের মতো দেখতে বহু প্রাণী পাওয়া যায়, ঠিক আছে, টিকটিকি, কুমির, ঠিক আছে, এগুলা একটা বিবর্তনের মধ্য দিয়ে আসছে। এই কারণে জীববিজ্ঞানের বিবর্তন বাদের বিষয়টা বা বিবর্তনের যে বিষয়টা থাকে, এটা নিয়ে কিছুটা আলাপ করতে হয়। স্যারের যেই নোটটা করছেন, উনি যে পিডিএফ ফাইলটা করছেন, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং এখানে একটু বিস্তারিত ভাবে আলোচনা আছে। আপনারা যদি মনোযোগ দিয়ে পড়লে পরে আপনারা অনেকে ফ্রি হ্যান্ডেও লিখতে পারবেন। অনেক সময় হয় কি, পরীক্ষার প্রশ্ন আমাদের তো সেট ধরে থাকে 1 2 3, বা একের ক খ গ, ঠিক আছে, ক আর খ কমন পড়ছে, গটা কমন পড়ে নাই। তখন একটা ধারণা থাকলে, আপনারা যারা ক্লাস করতেছেন, আশা করি ফার্স্ট ইয়ার তো এবারে নতুন পরীক্ষা দিবেন, যদিও টেস্ট পরীক্ষা হয়েছে আপনাদের, ফাইনাল পরীক্ষা এবার দিবেন। আশা করি আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে। স্যার, আপনি কি আসছেন? জি স্যার, আমি এসেছি একটু, মানে কাজের একটু ছিল তো আজকে, আসলেই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে পুরো দিনটা। এই কারণে আজকে দুঃখিত, আমি আসলে ক্লাসটা সম্পূর্ণভাবে মানে মনোযোগ দিয়ে করতে পারতেছি না আর কি। যাই হোক, চেষ্টা করবো তারপরেও ভালোভাবে করার জন্য আর কি। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে, বিবর্তনের বিষয়টা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা শেষ আলোচনা। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার আসি, এই যে আমরা জীববিজ্ঞান বা জীব বা জীবন, এই যে জীবন সম্পর্কিত যে আমাদের যেই আহ আলোচনা, আমাদেরকে আগে বুঝতে হবে জীবনটা কি। জীবন হচ্ছে এমন একটা অবস্থা যেটা আমরা একটা জড় বস্তু থেকে আমাদেরকে পৃথক করা যায়। শুধু আমাদেরকে না, একটা উদ্ভিদ, একটা এককোষী প্রাণী, হ্যাঁ, অর্থাৎ যেই ধর্মের কারণে বা যেই গুণের কারণে আমরা বলতে পারবো যে আহ, আমরা ওই জড়বস্তুর মতো না, এই গুণটি আমার মধ্যে আছে, সেটাই হচ্ছে জীবন। আমরা যারা হোমিওপ্যাথি কমিউনিটির স্টুডেন্ট আছি তারা আরো বিস্তারিত জানবো যে এই যে একটা ভাইটাল ফোর্স, বা আমরা যেই শক্তির বলে বেঁচে থাকি, যেই শক্তির বলে আমাকে জীবন্ত বলে মনে হয়, বা আমি কিছু করতে পারি, এই যে শক্তি বা এনার্জি বা ফোর্স, এই ফোর্সটাই হচ্ছে জীবন। অর্থাৎ জীব নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে এবং নিজেকে রক্ষা করে, বৃদ্ধি পায়, প্রজনন করে এবং পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়। অর্থাৎ যেই বৈশিষ্ট্যের কারণে আমি বা আমার মতো জীব বড় হব, পরিবেশের সাথে আমরা মিথস্ক্রিয়া করব, এবং মিথস্ক্রিয়া বলতে আমরা বুঝি ইন্টারাকশন করা, অর্থাৎ পরিবেশের উপর আমার প্রভাব এবং আমার উপর পরিবেশের প্রভাব। যেই
প্রক্রিয়া বা যেই এনার্জির বলে আমরা এটা করতে পারবো, যেই এনার্জি বা যেই ফোর্সের কারণে আমরা বড় হব, আমাদের বংশবিস্তার হবে এবং পরিবেশের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো, সেটাই হচ্ছে জীবন। তো যেমন একটা জড়বস্তু, একটা পাথর, সে কখনো বংশবিস্তার করতে পারে না, সে বড় হতে পারে না, এবং আমরা সেটা পারি। এজন্য জীবের একটা বৈশিষ্ট্য আছে, জীবনের বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্যের কারণে আমরা পৃথক করতে পারবো যে আসলে জীব বা জীবনটা কি। তো প্রথম হচ্ছে যে বৃদ্ধি। জীবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার বৃদ্ধি হবে, সে বড় হবে। তার কোষে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু সমন্বয়ে তারপর আমরা কি হয়েছি, একটি একটা একটা কোষ থেকেই, এরপরে দুইটা কোষ হলো, দুইটা থেকে চারটা, এইভাবে ক্রমান্বয়ে কোষের সংখ্যা বাড়তে বাড়তে আমরা আজকের এই পজিশনে পৌঁছেছি। তার মানে আমাদের দেহের বৃদ্ধি ঘটেছে। তাহলে যার দেহের বৃদ্ধি ঘটবে না, সে জীব হতে পারে না। এছাড়া জীবের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন, বংশ বিস্তার করা। এটা গুরুত্বপূর্ণ। জড় যেটা, সেটা পারে না। জীব প্রজনন করে এবং তার বংশ রক্ষা করে। এছাড়া স্যার, জীব, আমার একটা প্রশ্ন ছিল। আমি শুনছি বা আমি পড়ছি যে পাথর এটা বড় হয়, ছোট হয় এবং বড় হয়, এটা বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, পাথর বড় হয়, সেটা হলো এক ধরনের হয়তো একটা পদার্থ, আরো কিছু পদার্থ বাইরে থেকে এসে জমাট হয় বা বড় হয়। এই বড় হওয়ার মধ্যে হলো, আমরা যদি পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল ধরি বা আন্তঃআণবিক শক্তি ধরি, সে আন্তঃআণবিক শক্তির বলেই কিন্তু একটা অণুর সাথে একটা অণু যুক্ত হয়ে বড় পদার্থ তৈরি হয়। সেটা এক ধরনের জিনিস। আর এখানে হলো, জীবের ক্ষেত্রে হলো, একটা কোষ থেকে তার সমধর্মী অন্য একটি কোষ তৈরি হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি স্যার। অর্থাৎ নির্দিষ্ট বিভাজন, এই যে আমাদের যেই কোষ বিভাজন যে প্রক্রিয়া, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, হ্যাঁ, এই বিভিন্ন কোষ বিভাজনের একটা নির্দিষ্ট ধাপ আছে, নির্দিষ্ট নিয়ম আছে। ওই নির্দিষ্ট নিয়মেই একটি কোষ থেকে অন্য একটি কোষ তৈরি হয় এবং দেহের বৃদ্ধি ঘটে। অপরপক্ষে জড় বস্তুর ক্ষেত্রে একটি ছোট পাথর থেকে বড় পাথর হওয়ার প্রক্রিয়া হচ্ছে এমন যে আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা তারা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং একটি ছোট পদার্থ থেকে বড় পদার্থ তৈরি হয়। ওকে। জি। আচ্ছা, এবার আসি, জীবের চলন থাকবে এবং গমন থাকবে, অর্থাৎ জীব মুভমেন্ট করতে পারবে এবং এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করতে পারবে, নড়াচড়া করতে পারবে। কিন্তু জ্বর সেটা বাইরের কোনো শক্তি ছাড়া জ্বর চলাচল করতে পারে না। একটা বড় বৈশিষ্ট্য। আমাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে উদ্ভিদ তো চলাচল করে না, ঠিক আছে না? কিন্তু আমরা দেখব, আপনি আপনার বাড়িতে যদি আশেপাশে যদি কখনো দেখবেন, যদি কুমড়ার লতা অথবা শসা বা এরকম কোনো লতানো কোনো উদ্ভিদ যদি থাকে, দেখবেন এর যেই কাণ্ড আছে, কাণ্ডটা দেখবেন একটু নড়াচড়া করে। আশেপাশে যদি কোনো আহ, বস্তু থাকে, হ্যাঁ, সেটা পেঁচানোর জন্য সে কি করে, চেষ্টা করে। হ্যাঁ, তাহলে এই চলন বা মুভমেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য জীবের, যেটা জড় পদার্থের মধ্যে নেই। এছাড়া জীবের কোষীয় সংগঠন আছে। কোষীয় সংগঠন হলো, কোষগুলো কি হয়, একত্রিত হয়, একত্রিত হয়ে জীবদেহ তৈরি হয়। তবে কিছু কিছু জীবের ক্ষেত্রে, যেটা এককোষী জীব আছে, যেমন আহ যেটা প্রোটোজোয়া শ্রেণী আছে, যেমন আমাদের অ্যামিবা আছে, হ্যাঁ, অ্যামিবা আছে, তারপর ম্যালেরিয়া জীবাণু, এই ধরনের জীবাণুগুলো যেগুলো এককোষী জীব। তো জীবের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, কি হয়, কোষগুলো সংগঠিত হয়ে জীবদেহ তৈরি হয়। আর এককোষী জীব শুধু একটি মাত্র কোষ দিয়ে সে তার
পুরো আহ, এটাকে কি বলে, শারীরবৃত্তীয় যে সকল কাজ আছে সেগুলো পরিচালনা করতে পারে। এছাড়া জীবের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস হলো যেটা পরিবেশের সাথে সে নিজেকে স্থিতিশীল রাখতে পারে। মনে করেন এই যে আমাদের একটা হোমিওস্টেসিস, অর্থাৎ আপনার যাই থাকা দরকার, আমার শরীরের তাপমাত্রা যাই থাকা দরকার সে তাই রাখবে। আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ যে লেভেল থাকা দরকার ওই লেভেলেই থাকবে। এই যে ধর্ম, এই ধর্মকে বলা হয় হোমিওস্টেসিস, অর্থাৎ স্থিতিশীল অবস্থা। জীবের একটি বড় বৈশিষ্ট্য, এই হোমিওস্টেসিস থেকে যদি বিচ্যুত হয়, শরীর যদি বিচ্যুত হয় তাহলে রোগাক্রান্ত হয়, আমরা রোগাক্রান্ত হই। অর্থাৎ যদি আমাদের যে ভাইটাল ফোর্স বা জীবন বা জীবনী শক্তি, এই জীবনী শক্তি যদি একটা নির্দিষ্ট লেভেলের সে তার আদর্শ স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে যদি সে যদি কি হয় সরে যায়, বিচ্যুত হয়, তখনই সেটা রোগ বা রোগের পর্যায়ে পড়ে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মানে জীবের যদি বা আমাদের জীব স্বাস্থ্যের, আমরা যদি আমাদের স্বাস্থ্যগত এবার যদি হোমিওর দিক দিয়ে চিন্তা করি, তাহলে আমাদেরকে এই স্বাস্থ্যের একটা স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে আমাকে থাকতে হবে। এর বাইরে যদি যায় তাহলে সেটা জীবনের বিচ্যুতি ঘটে। এবার কি আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? জি স্যার। এবার কেউ কি আমাদেরকে বলবেন, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, যে জীব এবং জড় মানে জীবের বৈশিষ্ট্য বা জীবনের বৈশিষ্ট্যটা আমরা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কি জীব এবং জড়ের পার্থক্য নিয়ে কি আমরা পার্থক্যটা কি বলতে পারবো না দেখে? পারবো স্যার। আচ্ছা, কে একজন দুইটি পয়েন্ট বলেন তো। জীবের বৃদ্ধি ঘটে, জড়ের বৃদ্ধি হয় না। এরপরে হচ্ছে জীব বংশ বিস্তার করতে পারে, এটা এক কোষ থেকে আরেক কোষে মানে জন্ম দিতে পারে, কিন্তু জড়টা পারে না। ওকে, ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা তাহলে জীব এবং জড়ের পার্থক্যটা আমরা মোটামুটি যদি জীবের বা জীবনের যদি আমরা বৈশিষ্ট্য বুঝি, তাহলে আমরা জড়ের বৈশিষ্ট্য বুঝবো। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটা সাধারণ একটা কোশ্চেন করি। আপনারা কেউ কি জানেন জীব এবং জড়ের মাঝেও একটা একটা আহ, এটাকে কি বলে, আমরা যদি এটাকে পদার্থের দিক দিয়ে চিন্তা করি, আছে এবং খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসা শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ এমন একটা জিনিস আছে যেটা জীব এবং জড় দুটার মতোই আচরণ করে? কেউ কি জানেন? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিভাবে বলেন, একটু ব্যাখ্যা দেন। ব্যাকটেরিয়া যখন হচ্ছে জীবদেহের বাইরে থাকে তখন সেটা জ্বরের মতো আচরণ করে, আর যখন সেটা জীবদেহে প্রবেশ করে তখন একটা জীবের মতো আচরণ করে। আসলে উত্তরটি আপনি একটু ভেবে দেখবেন। ব্যাকটেরিয়া যখন জীব দেহে থাকে সে জীবের মতোই আচরণ করে, এবং জীব শরীরের বাইরে গেলেও সে জীবের মতোই আচরণ করে। আর জীব শরীরের বাইরে যদি সে উপযুক্ত পরিবেশ না পায়, সে মারাও যায়, পুরোপুরি মারাও যায়। হ্যাঁ, সেটা হচ্ছে ভাইরাস, যেটা জীব এবং জড়ের সেতু বন্ধন ধরা হয় ভাইরাস। হ্যাঁ, ভাইরাসই একমাত্র যেটা জীব দেহে যদি সে যায় তখন সে কি করে, জীবের মতো আচরণ করে। তার ডিএনএ যে তার ডিএনএ আছে, ডিএনএ থেকে সে কি করে নতুন ভাইরাস তৈরি করে। হ্যাঁ, কিন্তু যখন সে বডির বা জীবন্ত কোনো লাইভ বডির বাইরে সে যখন যায়, তখন সে স্ফটিক, স্ফটিক মানে দানাদার, হ্যাঁ, এই অবস্থায় থাকে, তখন সে জড় বস্তুর মতো আচরণ করে। তাহলে আমরা ভাইরাসকেই বলবো যে জীব এবং জড়ের সেতু বন্ধন ধরা হয় ভাইরাসকে। ঠিক আছে, আপনি কি আহ উত্তরটা পেয়েছেন? জি। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা ছোট্ট কথা মনে করে দিই, তাহলে পরে আপনাদের মনে থাকবে। আপনার পত্রিকায় দেখেন, নিউজ আসে মাঝে মাঝে যে 20,000 বছর আগের একটা ভাইরাস
পাওয়া গেছে যেটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। করোনা ভাইরাসের একটা ভেরিয়েন্ট পাওয়া গেছে 10,000 বছর আগে, ঠিক আছে? অর্থাৎ সে এতদিন জড়ো অবস্থায় ছিল। আচ্ছা, তাহলে আমরা জীব এবং জড়ের পার্থক্য মোটামুটি পারবো আশা করি। এরপরের আলোচনা এরপরের আলোচনায় আমরা যাচ্ছি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যদি আমরা একেবারে বেসিক পার্থক্যটা ধরে নেই, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কোষ প্রাচীর আছে, আর প্রাণী কোষের কোষ কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, প্রাচীরটা কি? প্রাচীরটা হচ্ছে যেমন আমাদের বাড়ির আমরা একটা দেয়াল দিই চারদিকে, হ্যাঁ, একেবারে বাইরের যেই স্থিতিস্থাপক যে একটা কাঠামো আছে, হ্যাঁ, আমরা চিত্রের মধ্যে হয়তো জিনিসটা আসলে আমার বোর্ড থাকলে হয়তো আরো ভালোভাবে বুঝাতে পারতাম। হ্যাঁ, বাইরের একেবারেই বাইরের যেই এটা আছে, দেয়ালটা আছে, স্যার, স্যার আমরা মার্জিন বলতে পারি। হ্যাঁ, মার্জিন, মার্জিন রাইট। এক্সটার্নাল যে মার্জিন যেটা আছে, এই মার্জিনটা হচ্ছে মূলত আমাদের কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা যদি মনে রাখি, উদ্ভিদ কোষের আহ দেখবেন, আচ্ছা, আমরা নিজের খাদ্য কি নিজেরা তৈরি করতে পারি? যারা মানে প্রাণী আছে যারা, আমরা কি নিজের খাদ্য নিজেরা তৈরি করি? জি না স্যার। কেন? আমরা তো রান্না বান্না করে এই যে খাই না? এটা তো আমরা প্রস্তুত করি, কিন্তু আমরা তো অন্য জিনিসের উপর নির্ভর করি স্যার খাওয়ার ক্ষেত্রে। ওকে, হ্যাঁ, এটাই। আমরা যাই খাই, মনে করেন আমরা আজকে মাছ খেলাম বা রুটি খেলাম, সবজি খেলাম, সব মিলিয়ে আপনি দেখবেন মাছ কিন্তু কি খায়? মাছ, বড় মাছ ছোট মাছকে খায়, ছোট মাছ এক পর্যায়ে গেলে সে কি করে? বিভিন্ন ধরনের শ্যাওলা জাতীয় খাবার এগুলো খায়। হ্যাঁ, মানে উদ্ভিদের উপর আমরা নির্ভরশীল। আপনি খাবারের যে চেইন, এই চেইনটাকে যদি আপনি কল্পনা করেন, এক সময় দেখবেন যে আমরা যেতে 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 এক পর্যায়ে আমরা যাই খাই না কেন, প্রথম শ্রেণীর যে খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, মনে করেন আমরা তৃতীয় শ্রেণী বা টারশিয়ারি পর্যায়ের খাদক, এক পর্যায়ে কিন্তু আপনি একেবারে রুট লেভেলে যদি যান, সেখানে কিন্তু উদ্ভিদ থেকেই কিন্তু এনার্জিটা আসে, শক্তিটা আসে। হুম, আর অর্থাৎ উদ্ভিদকেই প্রাণী খায়, ওই প্রাণীকে আবার অন্যান্য প্রাণী খায়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো উদ্ভিদ এই এনার্জিটা পায় কোথায় থেকে? উদ্ভিদ এই এনার্জিটা পায় সূর্য থেকে, সূর্যের আলোর, সূর্যের যে শক্তি আছে, ওই শক্তি সে কি করে? প্রক্রিয়াজাত করে তার মধ্যে কি করে? সংরক্ষণ করে। এরপরে আমরা যারা প্রাণী আছি তারা পর্যায়ক্রমিক ভাবে আমরা উদ্ভিদকে খেয়ে ওই শক্তিটাকে আমরা কি করি? আমাদের শরীরে আমরা আনি বা রূপান্তর করি। প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ সে নিজের শক্তি নিজে তৈরি করতে পারে, কিন্তু আমরা পারি না। এই না পারার একেবারে বেসিক একটা এলিমেন্ট জড়িত, উপাদান, সেটা হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এই প্লাস্টিডই কি করে? প্লাস্টিড বাই যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে উদ্ভিদ কি করে? ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যালোকের প্রভাবে কি করে? শক্তি কি করে উৎপাদন করে? এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ওয়ান কাইন্ড অফ প্লাস্টিড। হ্যাঁ, এই প্লাস্টিডই কি করে? উদ্ভিদ প্লাস্টিডের সাহায্যে সে কি করে? সূর্যালোকের উপস্থিতিতে সে তারপর কি করে? গ্লুকোজ কে ভেঙে তারপরে কি করে? সে শক্তি উৎপাদন করে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই।
সরি, আপনারা প্রয়োজন তাহলে একটা ছাড়া বড়, সবসময় মিউট করে রাখবেন। তাহলে আমরা শিখলাম যে পার্থক্যের দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদের মধ্যে, কোষের মধ্যে, উদ্ভিদের কোষের যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে একটা অংশ হচ্ছে প্লাস্টিড আছে, যেটা প্রাণী কোষে নেই। এরপরে আমরা জানি উদ্ভিদ কোষে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলে একটা কথা আছে। ফ্যাগোসাইটোসিস, এটা আমরা আরো পরের দিকে জানবো, যেহেতু আমরা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে এরকম, অর্থাৎ কোন একটা খাবার সামনে আসলো, খাবারটাকে চারদিক দিয়ে একেবারে হাত দিয়ে ধরে পেটের মধ্যে ঢুকে ফেলা। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অর্থাৎ খাবার আসলো, খাবার আসার পরে সেখান থেকে, এটাকে ফুড কাফিংও বলে অনেক ক্ষেত্রে, অর্থাৎ আঙ্গুলের মতো জিনিস তৈরি হয়ে তারপরে আমরা যে অ্যামিবা দেখি, অ্যামিবার সামনে যদি কোনো খাবার আসে, সে কি করে, খাবার বা শিকার যেটাই আসুক না কেন, সে চারদিকে কি করে, আঙ্গুলের মতো ঘনপথ তৈরি করে, করেই তারপরে তার নিজের মধ্যে সেটা নিয়ে নেয়। যেটা আমাদের প্রাণী কোষের মধ্যে এই জিনিসটা ঘটে, উদ্ভিদ কোষে এই ধরনের এই প্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা নাই। এই জন্য আপনারা দেখবেন, যখন আমাদের রক্তের মধ্যে এই যে আমাদের শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হলে, হ্যাঁ, শরীরের মধ্যে কি হয়, আমাদের এই শ্বেত রক্তকণিকার পরিমাণ, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলের পরিমাণ বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ শত্রু আসছে, শত্রুকে আমার কি এবার সৈন্যের সংখ্যা বাড়াতে হবে। তো যেটা প্রাণী কোষেই হয়, আমরা এটা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এরপর আসি সেন্ট্রিজোম, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা কোষ বিভাজনের সময় আমরা দেখব। সেন্ট্রিজোম যেটা উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে এটা থাকে। লাইসোসোম, সেটা আরেক ধরনের, ঠিক আছে, সাধারণত কি থাকে, আকারে কি হয়, উদ্ভিদ কোষে যেটা ছোট থাকে এবং অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেটা লাইসোসোম থাকবেই। এরপর আসে কোষ গহ্বর। আমাদের উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড় হয়, আর প্রাণী কোষের কোষ গহ্বরটা অনেক ছোট হয়। এবং উদ্ভিদ কোষে সাধারণত একটি কোষ গহ্বর থাকে অনেক বড়, আর প্রাণী কোষের ছোট ছোট অনেকগুলো কোষ গহ্বর থাকে। এছাড়া আমরা কোষের যে সঞ্চিত যে খাদ্যটা শ্বেতসার বা কার্বোহাইড্রেট যেটাকে আমরা বলি, এই কার্বোহাইড্রেট হিসেবে কি থাকে, কোষে সঞ্চিত থাকে। আর প্রাণী কোষে সাধারণত গ্লাইকোজেন নামে কি রূপে কি থাকে, সঞ্চিত থাকে। আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা যখন এই যে অনেক স্থূল হয়ে যাই, মোটা হয়ে যায়, এই মোটা হওয়ার কারণ হলো আমরা যে অতিরিক্ত গ্লুকোজ জাতীয় খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, এই কার্বোহাইড্রেটটা আমাদের গ্লাইকোজেন রূপে কি হয়, চর্বি আকারে আমাদের শরীরে জমা হয়, কিন্তু উদ্ভিদের মধ্যে সেটা শ্বেতসার বা কার্বোহাইড্রেট রূপেই কি থাকে, জমা থাকে। এরপর আমরা আসি সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস, সাইটো হইল সাইটোপ্লাজম, কাইনোসিস কথার অর্থ হইল বিভাজন, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, যেটা কোষ প্লেট গঠনের মাধ্যমে ঘটে। হ্যাঁ, কোষ প্লেট তৈরি হয়। আর অর্থাৎ আমরা জানি যে কোষ দুইভাবে কি হয়, বিভাজিত হয়। দুইভাবে না, সরি, মানে আমি বলবো যে দুইটা অংশ, কোষের যেহেতু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের যে বিভাজনটা হয় একটা কোষ থেকে নতুন আরেকটা কোষ তৈরি হওয়ার সময়, এই সাইটোপ্লাজমের এই বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনোসিস, আর নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। হ্যাঁ, তো এই সাইটোপ্লাজমের যখন সাইটোকাইনোসিস ঘটে বা বিভাজন ঘটে, তখন কোষ প্লেট গঠনের মাধ্যমেই ঘটে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি, যে কোষের বাইরের যে পর্দা, যে আবরণ, মেমব্রেন, হ্যাঁ, এই মেমব্রেনের খাঁজের মাধ্যমে কি হয়, তারপর কোষ বিভাজনটা বা এই যে সাইটোকাইনোসিসটা ঘটে। আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? এটা আসলে জি স্যার। আমাদের এটা আমাদের আসলে সীমাবদ্ধতা আছে, যেটা সত্যি কথা মনে করেন, আমরা হয়তো বোর্ড থাকলে বা আমাদের, এটা তো আমরা একেবারে প্রাথমিকভাবেই শুরু করেছি। তো সেক্ষেত্রে হয়তো যদি আমরা আশা করি সামনের দিকে আরো আমাদের
ক্লাসটাকে পুরোপুরিভাবে আমরা চেষ্টা করবো আরো সুন্দরভাবে ইয়ে করার জন্য, আরো প্রাণবন্ত এবং আরো এটাকে কি বলে, একেবারে হাতে কলমে যেন আপনাদের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থাটাই আমরা করব একেবারেই। যেটা সত্যি কথা, আমি এই আমার জীবনে এই দ্বিতীয়বার, আজকের দ্বিতীয় ক্লাসে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সেখানে আমারও ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে। তো এবং এটা এটা আগে থেকেই পরিকল্পনা আছে, কিন্তু হয়তো এটার সাথে আরো আগে ইনভলভ হলে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারতাম। যাক, তারপর আমি নিজেকে মোটামুটি ধন্য মনে করছি যে এই হোমিও রেজিস্ট্রেট এরকম একটা প্রোগ্রামে ইনভলভ হতে পেরেছি এবং আপনাদেরকে পেয়েছি। তো এরপরে আহ আমরা এবার আসবো যে আমাদের যে দেহকোষ এবং জনন কোষ কি। আমরা একটা জিনিস আহ মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে, আমরা সংক্ষেপে বলি, মনে করেন একটা আহ কুমড়া থেকে বা কুমড়া গাছ থেকে কুমড়াই হবে, কুমড়া গাছ থেকে কিন্তু লাউ গাছ হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে আমাদের যে জীবের একেবারে বৈশিষ্ট্য, তার বিভিন্ন আচরণ, শারীরিক আকৃতি, এমনকি এই যে আমাদের যে চুলের রং, চোখের যে আমাদের কর্নিয়ার, আমাদের যে বিভিন্ন ধরনের রঙের এই পার্থক্যের মূলে রয়েছে মূলত আমাদের ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমই নির্ধারণ করে যে এই জীব কোন প্রকৃতির বা কি হবে। এখন মনে করেন, সাপোজ আমরা ধরে নিলাম একটা কুমড়াতে বা একটা কুমড়ার কোষে 100 জোড়া 100টি ক্রোমোজোম আছে। তার মানে এই কুমড়া থেকে বা যে বাচ্চাটা হবে তারও তো 100টি ক্রোমোজোম থাকা দরকার, নাকি? এখন যখন একটি কুমড়ার জেনারেশন তৈরি হবে, সেই ক্ষেত্রে তার, আমরা যদি পুরুষ কুমড়া ধরি, ফুল ধরি, হ্যাঁ, ওই ফুল থেকে যদি 100টি কোষ আসে, এবং যে মা কুমড়া আছে বা যেটাকে আমরা বলবো যে স্ত্রী কুমড়া, হ্যাঁ, সেখান থেকে যদি 100টা আসে, তাহলে আমাদের যে নতুন শরীরটা তৈরি হবে, সেখানে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? 200 হয়ে যাবে না? তখন কি সেটার কুমড়া থাকবে? হ্যাঁ। তখন কি সেটার না। কুমড়া থাকবে? তখন সেটা কুমড়া থাকবে না। না স্যার। তাহলে আমাদের কি কি করা প্রয়োজন? অর্থাৎ আমাদের যেই পুরুষ কুমড়া, ওই পুরুষ কুমড়া থেকে আমাদেরকে তার বৈশিষ্ট্য যদি ঠিক রাখতে হয়, তাহলে সে এমন কোষকে সাপ্লাই দিবে যার মধ্যে কি থাকে, যার মধ্যে 50টি কি থাকবে, ক্রোমোজোম থাকবে। আবার মা, যে মা কুমড়া আছে, সেও সেম, সে তার মধ্যে 100টি আছে ঠিক আছে, কিন্তু সে সাপ্লাই দিতে হবে কয়টি? 50টি। তাহলে কি হবে? 50-এ 50-এ 100 হবে, এবং তাদের বৈশিষ্ট্যের কি হবে? হবে। বাচ্চা তৈরি হবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেখেন, আমাদের বংশ বিস্তারের জন্য আমরা যেই নতুন যেই কোষ দিয়ে আমরা কি করি, বংশ বিস্তার করি, সেই কোষগুলোর আচরণ বা স্ট্রাকচার বলেন বা ক্রোমোজোম সংখ্যা বলেন, আর তার স্বাভাবিক শরীরের অন্যান্য কোষ, সেগুলো তো ভিন্নই হবে। ভিন্ন হবে না? অবশ্যই ভিন্ন হবে। এই যে যেগুলো শরীরের অন্যান্য কি করে, বৃদ্ধি ঘটায়, সেগুলোকে আমরা বলি দেহকোষ। আর যে সকল কোষ আমাদের নতুন জেনারেশন তৈরি করবে, বংশ বৃদ্ধি করবে, প্রজননে অংশ নেবে, তাদেরকে আমরা বলবো জনন কোষ। তার মানে আমরা এখান থেকে শিখলাম যে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা সব সময় দেহকোষের ক্রোমোজোমের চেয়ে কি হবে? অর্ধেক হবে। কি সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এবার আসি, এই আমাদের এই দেহকোষ এবং আমাদের প্রজননে যে অংশ নেয় যে জনন কোষ, এটার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়?
সেটা হচ্ছে জীবদেহের বৃদ্ধি এবং গঠনে কি নেই অংশ নেয় কে? দেহের প্রায় সব, অর্থাৎ দেহকোষ। দেহকোষ কি করে? দেহকোষ জীবদেহের বৃদ্ধি ও গঠনে অংশ নেয়। দেহের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ, ত্বক, পেশি, স্নায়ু, হাড় ইত্যাদি কি দেহকোষই থাকে। আর জনন কোষ শুধু আমাদের প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়, হ্যাঁ, শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ে আমাদের জনন কোষ তৈরি হয়। এবং উদ্ভিদের যে পরাগরেণু এবং ডিম্বক আমরা পাই, হ্যাঁ, পরাগরেণু থেকে আমাদের শুক্রাণু যায় এবং ইয়ে থেকে এই যে ডিম, যে ফুল বা স্ত্রী ফুল যেটা, সেখান থেকে ডিম্বক থেকে আমাদের ডিম্বাণু যায়। এরপর আমরা শিখলাম ক্রোমোজোম সংখ্যা, এটা আমরা মনে হয় আমরা বুঝতে পেরেছি মোটামুটি, যে এই যে বললাম আমাদের যে দেহকোষ, এই দেহকোষ তাহলে কি হয়? এই দেহকোষটা আমাদের এটাকে যদি আমরা যদি ওই যে বললাম 50কে যদি আমরা এন ধরি, তাহলে 100কে আমরা কি ধরবো? 2n ধরবো। তার মানে আমাদের এই যে দেহকোষের যে ক্রোমোজোম সংখ্যা, সেটা যদি কি হয় 2n হয়, তাহলে আমাদের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হবে n। এই যে n সংখ্যক ক্রোমোজোমের যেই কোষ, আবার বলি, যে জনন কোষ, এই জনন কোষকে আমরা বলি হ্যাপ্লয়েড। আর দুইটি জনন কোষ একসাথ হয়ে যখন আবার একটি কি হলো, নতুন দেহকোষ তৈরি হলো, তাকে আমরা বলি ডিপ্লয়েড। তাহলে আমরা হ্যাপ্লয়েড বলতে আমরা সিঙ্গেলকে বুঝবো, আর ডিপ্লয়েডকে আমরা ডাবল বলতে আমরা ডিপ্লয়েডকে বুঝবো। এরপর আসি বিভাজন প্রক্রিয়া। বিভাজন প্রক্রিয়ায় যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কোষ বিভাজনের যে কয়েকটি প্রক্রিয়া আছে, 3টি প্রক্রিয়া আছে সাধারণত। একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহকোষ কি হয়? আমাদের দেহকোষ, সরি কামরুজ্জামান ভাই, আপনি হ্যাঁ, আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষ থেকে দেহকোষ তৈরি হয়। সমান ধর্ম বিশিষ্ট, সমান ক্রোমোজোম বিশিষ্ট যে কোষ তৈরি হয়, কোষ বিভাজন প্রক্রিয়া, ওই বিভাজন প্রক্রিয়াটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবং আমাদের এই যে একটা কোষ থেকে, শরীরের একটা কোষ থেকে শুক্রাণু তৈরি হয়, অর্ধেক ক্রোমোজোম নিয়ে একটা কি হয়, নতুন কোষ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় মিওসিস। মিওসিস কোষ বিভাজনের পরেই আমাদের, বা এটাকে হ্রাসমূলক বিভাজনও বলে, অনেক ক্ষেত্রে কমে যায় যেহেতু ক্রোমোজোম সংখ্যা, এই জন্য এটাকে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে। তো এই মিওসিস কোষ বিভাজনের দ্বারা সাধারণত কি হয়, জনন কোষ তৈরি হয়। এবং অনুরূপ, অনুরূপ বলতে আমরা বুঝবো এটাই যে এই দেহকোষ নতুন যে কোষ তৈরি করে সেটা আগের কোষের মতোই, হ্যাঁ, অর্থাৎ মাতৃকোষ মানে কি, যে কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, এই নতুন কোষগুলো সবসময় মাতৃকোষের মতোই হবে দেহকোষ। আর প্রাণী কোষে, জনন কোষের ক্ষেত্রে সেটা হবে আমাদের মাতৃকোষের চেয়ে অর্ধেক ক্রোমোজোম নিয়ে তারা কি হবে, জন্ম হবে। অর্থাৎ সাধারণত দেহকোষের চেয়ে কি হয়, তুলনামূলক ছোট হয়, যেহেতু ক্রোমোজোম সংখ্যা কম, তুলনামূলক সেটা কি হবে, ছোট হবে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম। এছাড়া আবার আমাদের আকার আছে, যে আকারের যে দিকটা বললাম আমরা, যে এই যে দেহকোষ প্রায় সমান সমান হয় এবং জনন কোষের চেয়ে বড় হয়, এবং জনন কোষ আকারে কি হয়, ছোট হয়। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। এটা আশা করি পড়লে আমরা নোট দিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের থেকে, আপনারা এটা চাইলে এটা পারবেন। তো এছাড়া আজকের আসলে তো ক্লাস তো প্রায় টাইম শেষ, 8:23 অলরেডি বাজে, আমাদের হাতে আর টাইম আছে 7 মিনিট। এ নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমরা কি দেহকোষ এবং জনন কোষ এই জিনিসটা কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। এবার আমরা সংক্ষেপে আলোচনা করি, যেহেতু একটু আমরা যে এই যে এতক্ষণ কোষ নিয়ে যে কথাগুলা বললাম, হ্যাঁ, কোষের আমাদের শরীরের বলেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? কেউ কি বলতে পারবেন?
সরি, আচ্ছা, ত্বক। ত্বক আমাদের গুরুত্বপূর্ণ না? আচ্ছা, ত্বক যদি কেটে যায় তাহলে কি মানুষ বাঁচে? বাসে। হ্যাঁ, বাসে। কিন্তু সেখান থেকে যদি অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে খারাপ কিছু তো হতেই পারে। আচ্ছা, আমি একটু শেয়ার করি, জাস্ট দেখেন আমার কথাটা ঠিক আছে কিনা। আমরা যদি মনে করি যে আমাদের শরীরের সবচেয়ে যে গলা থেকে উপরের এই অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ স্যার, আপনার হইতে হাত পারে। আপনার হাত যদি কেটে যায় আপনি বাঁচবেন, পা কেটে গেলে বাঁচবেন, হ্যাঁ। কিন্তু আপনার মাথা থেকে উপরের দিকে দেখেন, আপনার কি আছে এখানে? মস্তিষ্ক আছে, হ্যাঁ, চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে। মোটামুটি আমরা যে সকল অঙ্গ দিয়ে কি করি সাধারণত, কি বলি, চিন্তা করি, দেখি, শুনি, গন্ধ পাই, হ্যাঁ, অনুভূতিটা তৈরি হয়। জিহ্বা দ্বারা স্বাদ বা বস্তুর কি স্পর্শ দ্বারা আমরা বুঝি কেমন, হ্যাঁ। তাহলে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের মাথার এই অংশটা, গলা থেকে উপরের এই মাথার এই অংশটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এটাই হচ্ছে আমার শরীরের সেন্টার, হ্যাঁ, এটাই আমাদের সেন্টার। ঠিক কোষের মধ্যেও এই যে কোষের একটা সেন্টার আছে, এই সেন্টারের নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমি কি বুঝাতে পারছি? জি স্যার। একটা কোষের সামষ্টিক কার্যক্রম যদি চলতে হয় তাহলে সেটা কোন জায়গা থেকে সাপ্লাই হবে? নিউক্লিয়াস থেকে সাপ্লাই হবে। নিউক্লিয়াসই নির্ধারণ করবে এই কোষের ভবিষ্যৎ কি। হুম। কারণ নিউক্লিয়াসের মধ্যে, এই যে বললাম কিছুক্ষণ আগে যে কুমড়া থেকে কুমড়া হবে, সেটা কোথায় আছে? সেটা নিউক্লিয়াসের মধ্যেই আছে, ক্রোমোজোম, হ্যাঁ। যাই হোক, তো আমরা কোষের প্রধানত দুইটা অংশ। এই যে মাথা, যেটা আমার শরীরের যে মাথা, এই মাথাটা হচ্ছে নিউক্লিয়াস। আর মাথা ছাড়া বাকি যাই আছে সবগুলো হলো সাইটোপ্লাজম। ক্লিয়ার? জি। তাহলে কোষের যে প্রধান যে অঙ্গ, হ্যাঁ, কেন্দ্রিকা বলা হয় বা নিউক্লিয়াস বলা হয়, আর বাকি যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার প্রোটো ও সরি, আমরা তো সম্ভবত কি নিয়ে আলোচনা করছি? আমরা সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম, সরি আমার, হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে একটা হচ্ছে আহ, আমাদের যে শরীরের যেই মূল অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এর বাইরে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার আসি, আমার শরীরে তো কাপড় চোপড়ও আছে, আছে না? কাপড় চোপড় তো আমার শরীর না। কাপড় চোপড় কি আমার শরীর? কাপড় চোপড় আমার শরীরকে সেভ করার একটা, বা রক্ষা করার বলতে পারি, অথবা বাইরে থেকে কোনো ধুলাবালি বা যাই হোক না কেন এগুলাকে সেভ করার একটা অংশ, ঠিক আছে না? এই যে আমার শরীর, এটা কিন্তু জীবন্ত। আর আমার শরীরের বাইরে যে পোশাক, এটা জীবন্ত না, হ্যাঁ। তার মানে আমার এই মাথা এবং শরীর নিয়ে পুরো যে অংশটা আছে, আমার মাথা এবং শরীর নিয়ে পুরো যে অংশটা আছে, এটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। কথা কি ক্লিয়ার? জি। তাহলে প্রোটোপ্লাজম হলো কোষের সজীব অংশ, যে অংশের মধ্যে কি আছে? জীবন আছে, জীবিত, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটো কথার অর্থ হলো জীবন্ত। প্রোটো কথার অর্থ হলো জীবন্ত। সবাই কি বুঝতে পারছেন? জীবন্ত। হ্যাঁ। এই প্রোটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কথা ক্লিয়ার? তাহলে প্রোটোপ্লাজম ছাড়া আমার শরীরে আর কি আছে? প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম। ছাড়া এই যে প্রোটোপ্লা প্রোটোপ্লাজম ছাড়া আহ এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে আমাদের কোষের বাহিরে একটা কি আছে? ওয়াল আছে না? একটা কি আছে? দেয়াল আছে না? কোষ প্রাচীর, হ্যাঁ। আমার শরীরে যে পোশাক, হ্যাঁ হ্যাঁ যেটা কি হ্যাঁ। করে শরীরকে ঢেকে রাখে, ঠিক কোষের সজীব অংশকে যে অংশটা কি করে ঢেকে রাখে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে?
হ্যাঁ, জি তার স্যার মানে বুঝছি। তাহলে কোষ প্রাচীর হলো কি? কোষ প্রাচীর কিন্তু জীবন্ত অংশ না, হ্যাঁ, সজীব বস্তু না, এটা হলো অজীব। হ্যাঁ, এটা সেলুলোজ দ্বারা নির্মিত থাকে, এটা জীবন্ত না। এই কোষ প্রাচীরের ভিতরে টোটাল যে অংশটা আছে আমরা এটাকেই বলবো প্রোটোপ্লাজম, ঠিক আছে? আর এই প্রোটোপ্লাজমের মধ্যে যে অংশটা একেবারে অতি গুরুত্বপূর্ণ, সেন্টার পয়েন্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াস। কথাটা কি ক্লিয়ার? জি আর নিউক্লিয়াস ছাড়া শরীরের আর বাকি যে অংশটা আছে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। হাত পা নাক কান গলা মানে কি যেগুলো আছে হাত পা, হ্যাঁ, পেট টেট যাই আছে এগুলো সবগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা মোটামুটি যদি পড়ে নিই, আশা করি আমি মূল বেসিক যে জিনিসটা এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, তো নিউক্লিয়াসের যে গঠন প্রণালী, আমরা নিউক্লিয়াসের যে গঠন প্রণালী আমরা দেখব যে নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমরা যদি দেখি নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন কথার অর্থ হলো পর্দা। যেমন ডিমের উপরে, ডিমের কুসুমের উপরে একটা পাতলা পর্দা থাকে, হ্যাঁ, এটা তো একটা অনেক মোটা, ওটা আরো অনেক অনেক পাতলা। যাই হোক, এই নিউক্লিয়াসকে যে কি করে যে পর্দাটা আবৃত করে রাখে, হ্যাঁ, এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা। মেমব্রেন কথার অর্থ হলো ঝিল্লি বা পর্দা, হ্যাঁ, এই। এছাড়া কোষের ভিতরে আরো একটা গুরুত্বপূর্ণ, সরি, নিউক্লিয়াসের ভিতরে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোষের প্রধান অংশ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াসের ভিতরে আরেকটা ঘন একটু অর্ধস্বচ্ছ কিছু পদার্থ আছে, শর্টে পদার্থ আছে, এই পদার্থটাকে আমরা বলবো নিউক্লিওলাস। হ্যাঁ, আবার নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, যেরকম আমাদের মাথার মধ্যে নাকে দিয়ে ছিদ্র আছে, কানে দিয়ে ছিদ্র আছে, ঠিক নিউক্লিয়াসের বাইরে থেকে বিভিন্ন পদার্থ কি আসা যাওয়ার জন্য একটা মানে অনেকগুলো কি থাকে, ছিদ্র থাকে। হ্যাঁ, নিউক্লিয়ার ছিদ্র থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে আবার কিছু তরল পদার্থ থাকে, যে তরল পদার্থের মধ্যে ওই যে বললাম যে কিছুক্ষণ আগে ক্রোমোজোমের কথা বললাম, যে গুরুত্বপূর্ণ যে অংশটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা ভেসে থাকে তরল, এই তরলটাকে আমরা বলবো নিউক্লিয়ার ম্যাট্রিক্স। হুম, নিউক্লিয়ার ম্যাট্রিক্স বা নিউক্লিওপ্লাজমও বলা হয় অনেক ক্ষেত্রে, নিউক্লিয়ার ম্যাট্রিক্স বা নিউক্লিওপ্লাজম। এছাড়া কিছুক্ষণ আগে বললাম যে এটার মধ্যে কিছু শর্টে কিছু পদার্থ থাকে নিউক্লিয়াসের ভিতরে, হ্যাঁ, অর্ধস্বচ্ছ পদার্থ থাকে, এটাকে আমরা বলবো নিউক্লিওলাস। এছাড়া এর মধ্যে সুতার মতো পেঁচানো যেই অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের জীব জগতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সুতার মতো পেঁচানো কিছু অংশ থাকে, এই অংশগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু, তন্তু মানে সুতা, সুতার মতো পেঁচানো থাকে বিধায় এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন, ঠিক আছে? মোটামুটি আমরা যদি এই যে নোটটা দিয়েছি এটা চাইলে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা নাই, আমাদের গ্রুপ আছে, গ্রুপে প্রয়োজনে আপনারা যে অংশটা বুঝেন নাই সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, রেখে বলে দিবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। আশা করি আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই হলো অবস্থা আমাদের এবার এই বিভিন্ন অংশের কাজ এগুলো আছে। আসলে তো সময় অনেক কম, আসলে শুধু নিউক্লিয়াসের গঠনের জন্য আমাদের একটা ক্লাস দরকার। হ্যাঁ, এখন সীমিত সময়, আমরা এই সীমিত সময়ে যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া আহ এরপর আমাদের আছে প্লাস্টিড। ওই যে বললাম যে কোষের মধ্যে হেড হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশ আছে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলা জিনিস থাকে, হাত পা কান নাক, হ্যাঁ, হাত পা পেট কি এগুলা যাই আছে এগুলাকে আমরা বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, এই প্লাস্টিডেই আমাদের কি করে পৃথিবীতে এত রং ডং যাই দেখি আমরা, হ্যাঁ,
এত বৈচিত্র্য দেখি গাছের উদ্ভিদের মধ্যে, প্রাণীদের মধ্যে তো কোনো বৈচিত্র্য আমরা দেখি না। প্রাণীর তো কালার সবগুলো একই রকমই, প্রায় মানুষের কালার সবগুলো প্রায় একই রকম, কোনো লাল নীল সবুজ নাই। কিন্তু উদ্ভিদের মধ্যে আছে। এই যে উদ্ভিদের এই যে বিভিন্ন রং তৈরি করে, বৈচিত্র্য তৈরি করে, এই বৈচিত্র্যের মূলে হচ্ছে আমাদের প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড কথার অর্থ হলো রং সৃষ্টিকারী, যেটা কি করে, রং তৈরি করে। তো প্লাস্টিড সাধারণত তিন ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর হলো লিওকোপ্লাস্ট। ঠিক আছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিওকোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা যেটা ক্লোরোফিল আমরা বলি, বেশিরভাগ অংশটা হচ্ছে ক্লোরোফিল, এক ধরনের ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট আমাদের কি করে, সবুজ রং তৈরি করে। সবুজ রং তৈরি করে। এই সবুজ রঙের জন্যই আমাদের এই গাছের পাতা কি হয়, সবুজ হয়। এটা মূলত হয় ক্লোরোপ্লাস্টের কারণে। এছাড়া ক্লোরোপ্লাস্ট ছাড়া আমাদের আরো এক ধরনের কি আছে, প্লাস্টিড আছে, যেটা সবুজ ছাড়া অন্য রং তৈরি করে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর এছাড়া আরো কিছু প্লাস্টিড আছে যেটা কোনো রঙই তৈরি করে না, সে শুধু কি করে, খাদ্যকে কি করে, সঞ্চয় করে রাখে, এবং প্রয়োজনে প্রয়োজনে সে কি করে, পরিণত হয় লিওকোপ্লাস্ট। সে তো যেটা লিওকো মানে সাদা, অর্থাৎ যার কোনো কি নাই, কালার নাই, সে প্রয়োজনে কি হয়, প্রয়োজনে ক্রোমোপ্লাস্টেও সে কি হয়, রূপান্তর হয়। তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো জানলাম। আর প্লাস্টিকের যে এই গঠন প্রণালী, এটা আপনারা পড়লেই পারবেন, দেখবেন যদি সম্ভব হয়, যেহেতু আমরা অলরেডি ঠিক আছে স্যার, আমাদের টাইম 6 মিনিট সময়। ওভার হয়ে গেছে। এরপরে তো আপনাদের ক্লাস আছে টিচার্স ট্রেনিং এর। ঠিক আছে, আমি এটা 10 মিনিট পিছিয়ে দিছি, না হলে ক্লাস আরো আগে শেষ করতে হতো। যাই হোক, এই ক্লাসটার ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আগামীকালকে, এবং এই স্লাইডটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা সেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে প্রশ্ন করতে পারবেন, এবং আমাদের গ্রুপে প্রশ্নগুলো দিতে পারবেন। আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না, স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি উপস্থাপন করার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আমার শুভরাত্রি। একটা বিষয় জানার ছিল, যদি একটু। আজকে আজকে একদমই সময় নেই আমাদের, 8টা 40-এ আমাদের আরেকটা ক্লাস আছে, টিচারদের ট্রেনিং এর ক্লাস। এই জন্য আমরা আজকে সময় দিতে পারতেছি না। আপনি প্রশ্নটা লিখে রাখেন, আগামী ক্লাসে করবেন। হ্যাঁ, জি স্যার। ধন্যবাদ। সকলকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর কি আর কোনো প্রশ্ন থাকলে স্যার বলছে সেটা আপনারা লিখে রাখবেন, আগামী ক্লাস আমরা জানিয়ে দেব। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। ক্লাসটি কেমন হয়েছে সেটা আমাদের গ্রুপে জানাবেন, এবং কোনো ধরনের যদি কোনো আলোচনায় কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, বা কোনো জিনিস বুঝেন নাই, কোনো যদি ফিডব্যাক দেওয়া থাকে আপনারা দিবেন। আসলে আমরা সবাই শিখি, আমি যেরকম এখানে শিখাতে এসেছি, আসলে আমি কিছু শিখতেও এসেছি, এবং এই মন মানসিকতা নিয়েই ক্লাস করতে এসেছি। আমারও ভুল হতে পারে স্বাভাবিকভাবে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লাস যদি কোনো ধরনের মতামত দেওয়া থাকে সেটা আমাদেরকে দিবেন, দিলে আমরা উপকৃত হব। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। জি স্যার, আদাব।